মাত্র একটা ডিম দিয়েই তৈরি করে ফেলেছি এতটা সফট স্পঞ্জি ভ্যানিলা কেক, তাও আবার ওভেন ছাড়াই। ওভেন ছাড়া গ্যাসের মধ্যেই মাত্র একটা ডিম দিয়ে ভ্যানিলা কেকটি কিভাবে তৈরি করলাম ভালোভাবে ডিটেলসে জানতে হলে ভিডিওটি আপনাদের স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে হবে। এখানে প্রথমেই আমি শুকনো উপকরণের মাপগুলো আগে দেখিয়ে দেব। শুকনো উপকরণগুলির মধ্যে সর্বপ্রথম উপাদানটি হলো ময়দা। সেটা আমি 1/4 কাপ পরিমাণ নিয়েছি। একটু ভালো করে নোটিস করে দেখুন, কাপের গায়েই কিন্তু মেজারমেন্টের নাম্বারগুলো দেওয়া আছে। আমি এইখান থেকে 1/2 টেবিল স্পুন পরিমাণ ময়দা সরিয়ে নিলাম, কারণ 1/2 টেবিল স্পুন পরিমাণ আমি এতে কর্নফ্লাওয়ার অ্যাড করব। তবে যাদের ডিমের সাইজটা পরিমাণে অনেকটাই বড় এবং 60 গ্রামের থেকে বেশি ডিম আছে, তাদের কোনো প্রয়োজন নেই 1/2 টেবিল স্পুন পরিমাণ ময়দা তোলার। তারপর 1/2 টিস্পুনের অর্ধেক পরিমাণে আমি বেকিং পাউডার দিয়ে দেব। আমি এখানে অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণের বেকিং পাউডার নিয়েছি। তারপর ঠিক 1 চিমটি পরিমাণের বেকিং সোডা দেব এবং দিয়ে দেব 1 চিমটি পরিমাণের নুন। আমার এখানে সমস্ত শুকনো উপকরণগুলি দেওয়া হয়ে গিয়েছে। এবারে এটিকে ভালোভাবে চেলে নেব, কারণ বিনা চেলে যদি আমরা কেক বানাই তাহলে কেকটি ভালো স্পঞ্জি হবে না এবং সফটও ভালো হবে না। তাই জন্য চেলে নেওয়াটা অবশ্যই দরকার। এখানে যতক্ষণ চালা হচ্ছে আমি ততক্ষণ আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। বেকিং লাইনে আসার পর থেকে এটা আমি প্রথম আপনাদের সাথে স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করছি, তাই জন্য কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আপনারা যদি কোনো রকমভাবে উপকৃত হয়ে থাকেন আমার এই ভিডিওটি দেখে, তাহলে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নেব। আমি এত সাবধানতা বজায় রাখার সত্ত্বেও আমার কুসুমটি একটু ভেঙে গিয়েছিল। ঠিক আছে, সমস্যা নেই, এটা আমি ম্যানেজ করে নেব। আমি তো ভেবেছিলাম যে ডিমের সাদা অংশটি আগে আমি বিট করে ফোমই করে নেব, তারপর আমি কুসুম দেব, কিন্তু আমার তো সাদা অংশ কিছুতেই ফোম হচ্ছিল না। এইবারে জানি না কোনো প্রবলেমের কারণে হচ্ছিল না, তাই জন্য আমাকে কিছুক্ষণ বিট করে নেওয়ার পরই আবার কুসুমটা দিয়ে দিতে হয়েছিল। এই তো দেখুন, প্রথমে আমি ডিমের সাদা অংশকে কয়েক সেকেন্ড বিট করে নিচ্ছিলাম। কয়েক সেকেন্ড বিট করে নেওয়ার পরই আমি দিয়ে দেব এর মধ্যে 1/4 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা পাউডার সুগার হলে অনেক বেশি ভালো। এছাড়া ছোটোর দানার চিনিও ব্যবহার করা যায়, কিন্তু বড় দানার চিনি একদমই চলবে না। নোটিস করে দেখুন, আমি এখানে সম্পূর্ণ চিনি ঢালছি না, অল্প অল্প করে ঢালছি এবং বিট করে নিচ্ছি যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। আর বিটারের স্পিড নাম্বার প্রথম থেকে শেষ পর্যন্ত একই রাখতে হবে। আমি বিট করতে গিয়ে বুঝেছি যে আমার বাটিটা সঠিক নেওয়া হয়নি, সেই কারণে আমার ডিমটা ফোমি হচ্ছে না। তাই জন্য শেষে আমি বাটিটাই চেঞ্জ করে সাদা কন্টেনার নিয়ে নিয়েছি। এগুলো সবার কাছেই একদম ইজিলি অ্যাভেলেবেল। এই কন্টেনারে সত্যি বলছি আমার বাটিতে অত ভালোভাবে ফোমই হচ্ছিল না। যখনই এই কন্টেনারটা নিয়েছি, নেওয়ার পর বেঁচে থাকা কুসুমটা দিয়ে আর বিট করে নিয়েছিলাম, আর কত সুন্দরভাবে ফোমি হয়ে গেছে দেখুন। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন ফোমটা কীরকম হবে। ফোমটা কিছুটা পরিমাণ নিয়ে ওপর থেকে ঢেলে দেখাচ্ছি। ওপর থেকে ঢেলে আমি লাইন বানিয়ে নিচ্ছি কয়েকটা। এই লাইনটা যখন সঙ্গে সঙ্গে মিশবে না, মিশতে কয়েক সেকেন্ড সময় লাগবে, তাহলে বুঝে যাবেন যে ফোমটা রেডি হয়ে গিয়েছে। ফোমটা রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে 1/2 টিস্পুনের থেকে একটু কম পরিমাণের ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। পরিমাণটা একটু আপনারা দেখেই বুঝে নিন যে আমি কতটুকু দিয়েছি। দেখুন আমি কিন্তু চামচটা পুরো ভরিনি, একটু ফাঁকা আছে, চামচের মুখের দিকে একটু ফাঁকা রেখেছি। এবারে ভ্যানিলা এসেন্সটি দিয়ে দেওয়ার পর একদমই বেশিক্ষণ বিট করা যাবে না, এই 4-5 সেকেন্ড মতো বিট করে নেব। এই তো আমার বিট করা কমপ্লিট। এইবারে শুকনো উপকরণ দেওয়ার পালা। আর শুকনো উপকরণ কখনোই আপনারা একসাথে ঢেলে দেবেন না, চেষ্টা করবেন 3 ধাপে দেওয়ার। আমিও এখানে 3 থেকে 4 ধাপে শুকনো উপকরণগুলি ঢেলে একদমই আস্তে আস্তে আলতো হাতে আমি উপকরণগুলি মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এইখানে একদমই তাড়াহুড়ো করা যাবে না, এইখানে আস্তে আস্তেই করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ভিডিওটাও ফাস্ট করিনি, আমি যেই গতিতে কাজটি করছি সেই গতিটাই বোঝানোর জন্য ভিডিওটাকে এই রকমই রেখেছি। আর হ্যাঁ, এই পর্যায়ে আপনাদের কিন্তু গ্যাসে হাঁড়ি বসিয়ে দিতে হবে, অর্থাৎ আপনারা যেই বাসনে কেকটি বানাতে চাইছেন সেইটা কিন্তু প্রিহিট করতে হবে, কারণ ঠান্ডা হাঁড়িতে বা ঠান্ডা ওভেনে যদি আপনারা কেক বানাতে বসিয়ে দেন তাহলে কেকটা ভালোভাবে না ফোলার সম্ভাবনা থাকে।
তারপর এখানে আমি বেঁচে থাকা শুকনো উপকরণগুলি ধাপে ধাপে দিয়ে দেব এবং মিশিয়ে নেব। এখানে আমি ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড রেখেছি, না হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আপনারা যতবারই শুকনো উপকরণ দেবেন ততবারই হাতের স্পিড লো রেখে মিশিয়ে নেবেন, কারণ এই পর্যায়ে যদি আপনারা তাড়াহুড়ো করেন তাহলে ডিমের যেই ফোমটা সেটা আর ফোম অবস্থায় থাকবে না। আর ডিমের ব্যাটারটা যদি ফোমই না হয় তাহলে কেকও আমাদের ফুলবে না, স্পঞ্জি হবে না। স্পঞ্জ কেকের ব্যাটার কিন্তু পাতলা হবে না, স্পঞ্জ কেকের ব্যাটারটা কিন্তু ফ্লাফি হবে, ফোমি হবে, থকথকে টাইপের হবে। এই তো তারপরে আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে কোনো শুকনো উপকরণ এখনও বেঁচে আছে কি না। এরকম আস্তে আস্তে আলতো হাতে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে বুঝে নিতে হবে যে এটা রেডি হয়েছে কি না। আমার কিছুটা শুকনো উপকরণ বেঁচে গিয়েছিল, সেটা ভালোভাবে মেশেনি বলে আমি স্প্যাচুলার সাহায্যে এরকমভাবে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি, নিচ থেকে ওপরে তুলছি আর আলতো হাতে ব্যাটারটিকে মিশিয়ে নিচ্ছি। কারণ এখানেও যদি তাড়াহুড়ো করা হয় তাহলে ব্যাটারটির মধ্যে ফ্লাফিনেস থাকবে না, ব্যাটারটি আর ফোমই থাকবে না। তারপর আমি এখানে 5 ইঞ্চি সাইজের একটা হাইট মোল্ড নিয়েছি আর মোল্ডের নিচে অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি, কিন্তু মোল্ডের সাইডে কিন্তু আমি একদমই তেল লাগাইনি, কারণ কেক টিনের সাইডে তেল লাগালে কেকটা বেক হওয়ার সময় সাইড থেকে ছেড়ে দেবে, এর ফলে কেকটি চুপসে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে নেওয়ার পর আমি এটা ঝাঁকিয়ে নেব। কিভাবে ঝাঁকিয়ে নেব আপনারা একটু ভিডিওটা দেখেই বুঝে নিন। ঝাঁকাতে হয় কারণ ভেতরে বাবলস ক্রিয়েট হয়ে থাকলে সেটা ফেটে যায়। আর কেক টিনটা আগে থেকেই অয়েল ব্রাশ করে বেকিং পেপার লাগিয়ে রেডি রাখার চেষ্টা করবেন, নাহলে আপনাদের গ্যাস অনেকটা অপচয় হয়ে যাবে। এই তো আমার হাঁড়িটা প্রিহিট হয়ে গিয়েছে। এরপর আমি একটা স্ট্যান্ড ঢুকিয়ে দেব, তারপর কেকটা বসিয়ে দেব এই স্ট্যান্ডের ওপরে। এই হাঁড়ির ঢাকনাটা অতটা এয়ার টাইট ঢাকনা নয়, সেই কারণে আমার একটা কাপড়ও ইউজ করতে হয়েছে যাতে হাওয়া বাতাস ভেতরে ঢুকে না যায়। আর আপনাদের যদি হাঁড়ির সাথে প্রপার সেট করা ঢাকনা থেকে থাকে এবং যদি সেটা স্টিল বা অ্যালুমিনিয়াম হয়ে থাকে তাহলে একদমই কাপড় দেবেন না, কারণ স্টিল বা অ্যালুমিনিয়ামের ঢাকনার থেকে একটা হিট প্রোভাইড হয়, সেই কারণে কেকের কালারটাও খুব সুন্দর আসে। হাঁড়িতে দেওয়ার পর আমার কেকটা রেডি হতে 18 থেকে 19 মিনিট মতো লেগেছে। আর আমি গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে কেকটিকে বেক করেছি। আর কেক হয়ে গেছে কিভাবে বুঝবেন? একটা টুথপিকের সাহায্যে অথবা একটা ছুরির সাহায্যে কেকের ভেতরে ঢুকিয়ে দেখবেন যে কেকটি যদি হয়ে যায় তাহলে সেটি পরিষ্কার বার হবে, আর যদি না হয় তার মধ্যে কেকের অংশ লেগে থাকবে। কেকটা রেডি হয়ে যাওয়ার পর কেকটাকে ঠান্ডা হতে দেওয়ার জন্য রেখে দিতে হবে, তারপর কেকটিকে মোল্ড আউট করতে হবে। আর যতক্ষণ কেকটি ঠান্ডা হচ্ছে কেকটিকে ঢেকে রাখতে হবে, আর একটি কাপড়ের সাহায্যে ঢেকে রাখলে কেকটির উপরের অংশ ভিজে যাবে না এবং কেকটি ড্রাইও হবে না। তাই জন্য আমি একটি কাপড়ের সাহায্যে কেকটিকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব, ঠান্ডা যতক্ষণ না হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই কেকটিকে আমি মোল্ড আউট করে নেব। তার জন্য প্রথমে একটা ব্রেড নাইফের সাহায্যে আমি ধার থেকে ছাড়িয়ে নিচ্ছি কেকগুলোকে। কেকটি আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর কেকটি বানানোর ক্ষেত্রে আমি যদি বড় সাইজের ডিম ইউজ করতাম, অর্থাৎ 60 গ্রামের থেকে বেশি, তাহলে কেকটি আমার আরও ফুলতো। কিন্তু দুঃখের বিষয় এই যে 60 গ্রামের থেকে বেশি ওজনের ডিম আমাদের ফ্রিজে ছিল না, সেই কারণে আমি ইউজও করতে পারিনি। কিন্তু আপনারা চেষ্টা করবেন 60 গ্রামের থেকে বেশি ওজনের ডিম ইউজ করার, তাহলে কেকটা আরও ফুলবে। আমি এখানে ব্রেড নাইফের সাহায্যে কেকটিকে 3টি স্লাইস করে নিচ্ছি। আর অবশ্যই কেক স্লাইস করার ক্ষেত্রে আপনারা আরেকটা হাত কেকের ওপরে চেপে ধরবেন, না হলে কেকের সঠিক কাটিং হবে না। তো আমিও সেটাই করছি। এবার আপনাদের এক একটা স্লাইস আমি কেটে দেখিয়ে দেব। কেকটা কতটাই না সফট হয়েছে দেখুন। নিজের কেকের প্রশংসা নিজেই করছি, আলহামদুলিল্লাহ। আপনাদেরও এইরকমই সফট কেক তৈরি হবে ইনশাল্লাহ, যদি আপনারা আমার রেসিপিটি ফলো করে কেক বানিয়ে থাকেন। আর কেক নিয়ে কোনো রকম কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্টে সেটা জিজ্ঞাসা করতে পারেন, আমি অবশ্যই আপনাদের অ্যান্সার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আসলাম, আল্লাহ হাফেজ।